ফিরে এলাম বিরতির পর এবং সামনেই বিহারের বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনের আগে বিহারের রাজনীতির আঙিনায় নতুন মোড়, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাচ্ছেন প্রশান্ত কিশোর। এতদিন আমরা যাকে সেই ভোট কুশলী হিসেবে চিনে এসেছি, তিনি তার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাচ্ছেন। গান্ধী জয়ন্তীতে দলের যাত্রা শুরু করতে চান ভোট কুশলী পিকে। মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন তিনি, আরজেডি না জেডিইউ, কাকে ঠিক মূল প্রতিদ্বন্দ্বী ভাবছেন আমরা একটু জানবো, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন অশোক দাস, রাজনৈতিক বিশ্লেষক। আমি একটু অশোক বাবুর কাছে জিজ্ঞাসা করব, এতদিন আমরা ভোট কুশলী হিসেবে দেখেছি পিকে কে, এবং তিনি বিহারের প্রত্যন্ত গ্রামগুলিতে আমরা দেখেছি, সেই ছবি দেখেছি যে প্রত্যন্ত গ্রামগুলিতে গিয়েছেন এবং মানুষদের সচেতনতার কাজ করেছেন বলে তেমনটা তিনি জানিয়েছিলেন এই জনস্বরাজ পার্টির হয়ে, এবং বর্তমানে ভোটের আগে একেবারে আত্মপ্রকাশ করছেন রাজনৈতিক দল হিসেবে। ঠিক কতটা ফ্রন্ট ফুটে পাবেন তিনি নিজেকে, পাশাপাশি তিনি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? অশোক বাবু নমস্কার আপনাদের সকলকে, এবং যারা দেখছেন তাদের সকলকে নমস্কার। প্রশান্ত কিশোরজি সম্বন্ধে বলতে বলেছেন, দেখুন আমি আমার যেটা বোধগম্য এবং যে দৃষ্টিকোণ থেকে বলি, প্রশান্ত কিশোর স্ট্র্যাটেজি রচনা করেন, তার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটে তাকে কিছু মাইলেজ দেওয়া এবং এগিয়ে নিয়ে যাওয়া, সেই কাজটা তিনি দক্ষ, এটা অস্বীকার করলে হবে না। যেমন নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করেছেন, নীতিশ কুমারের সঙ্গে কাজ করেছেন, তবে বিফল হয়েছেন, কংগ্রেসের উত্তরপ্রদেশের খাটিয়া কারা হয়ে গেছে। মমতা ব্যানার্জি এখানে সফল হয়েছেন, কিন্তু আমি একটু কথা বলবো, মমতা ব্যানার্জির এখানে সফল হলেও মমতা ব্যানার্জির দল এবং পশ্চিমবঙ্গকে যে জায়গায় নিয়ে গেছেন, আজকে আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি একটা খুব একটা ভালো জায়গায় আছেন, সুন্দর জায়গায় আছেন, কিন্তু ভবিষ্যতে দেখতে পারবেন যে মমতা ব্যানার্জি এই যে প্রশান্ত কিশোরের যে আইপ্যাক, তার ফলে যে জায়গায় পৌঁছবে এবং যে জায়গায় পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে গেছে, এখন তারা হারে হারে টের পাচ্ছেন, এবং তার দলেরই সেই কত মন্ত্রী জেলে আছেন, কত এমপি জেলে আছেন, কত কর্মকর্তা জেলে আছেন। এর যে পিছনে একটা পরোক্ষভাবে না হলেও প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অবদান কিন্তু এই প্রশান্ত কিশোরের আইপ্যাকের। কারণ এই আইপ্যাককে চালাতে গেলে যে কয়েক হাজার মানুষ এই যে পশ্চিমবঙ্গের ঘুরে বেড়াচ্ছে, তাদের তো বিনা পয়সায় বা পেটে গামছা বেড়ে ঘুরে বেড়াচ্ছে না, তাদের জন্য যে পয়সাটার দরকার রয়েছে, সেই একটা রাজনৈতিক দল, তার তো কোনো বিজনেস নেই, তার তো কোনো শিল্প নেই, কোনো কিছু নেই, তাহলে সে সেই পয়সাটা পাচ্ছে কোথায়? সেই পয়সাটা আনবার জন্য সরকারি কোষাগারের পয়সাকে মিসইউজ করে, বাইপাস করে তাদের দেওয়া হয়েছে। তার জন্যই পশ্চিমবঙ্গের এত দুর্নীতি বেড়েছে এবং পশ্চিমবঙ্গের যে এই যে হিংসার রাজনীতি বেড়েছে। সেই জায়গাটা থেকে আপনি বলছেন প্রশান্ত কিশোর বিহারে কতটা কি একটা রাজনৈতিক দল তৈরি করে করতে পারবেন, এই বিষয়ে প্রথমেই বলি, কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে না হবে সেটা আলাদা কথা। দেখুন একটা কথা, প্রশান্ত কিশোর এখনো কিন্তু রাজনীতি নেতা হিসেবে পরীক্ষা দেননি। দেখুন আমি দুজন মুখ্যমন্ত্রীর কথা বলবো, একজন হচ্ছে প্রফুল্ল চন্দ্র সেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আর একজন মুখ্যমন্ত্রী বিহারের কর্পূরী ঠাকুর। তাদের জীবনধারা দেখুন, তাদের জীবন দর্শন দেখুন, তারা যখন তাদের জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করা এবং তারা যখন তাদের দেহত্যাগ করেছেন, প্রফুল্ল চন্দ্র সেনের তাদের বিছানার তলায়, ব্যাংক তো দূরে থাকুক, বিছানার তলায় তার অন্তিম দাহ সংস্কার করার টাকা ছিল না। কর্পূরী ঠাকুরের ঘর বাড়ি ছিল না, গাছতলায় খাটিয়ে রেখে একজন চিফ মিনিস্টার, বিহারের মতো অত বড় একটা রাজ্য, তিনি গাছতলায় বসে তার সমস্ত সঙ্গী সাথীদের সঙ্গে দেখা করতেন। তাহলে এই হচ্ছে রাজনীতিবিদ, এবং রাজনীতিবিদের সঙ্গে ব্যবসাদারের তুলনা চলে না। প্রশান্ত কিশোর এখন একজন ব্যবসাদার, তিনি টাকা নিয়ে এইসব কাজকর্ম করেছেন, তাই এই দুটোর মধ্যে ফারাক আছে। তিনি ঘুরেছেন নিশ্চয়ই, অনেকেই গান্ধী হতে চান, দেখুন গান্ধী হতে চান, গান্ধীর কি সব জায়গায় পজিটিভ দেখানো হচ্ছে, কিন্তু গান্ধীর কি নেগেটিভ নেই? একদম একটু ছোট্ট করে বলছি, যখন দ্বিতীয়বারের জন্য কংগ্রেস সভাপতি হতে নেতাজি সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি হলেন, গান্ধীজি তিনি সমদর্শী রইলেন না, তিনি বললেন পট্টভী সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়। কারণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে পট্টভী সীতারামাইয়া প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের তৎকালীন। দেখুন গান্ধী এত মহান দেখাচ্ছেন, কিন্তু সেই জায়গায় কি মহানুভবতার পরিচয় দিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোসকে ওয়ার্কিং কমিটিটা পর্যন্ত দখল করতে একটু জানতে চাইবো, একটু অশোক বাবু আমি একটু ট্র্যাকে আসবো। আমাদের কিন্তু মূল ট্র্যাক হচ্ছে এখন বর্তমানে প্রশান্ত কিশোরকে নিয়ে, এবং বর্তমানে প্রশান্ত কিশোর যেমনটা আমি আপনাকে জানাচ্ছিলাম, প্রথমত প্রশান্ত কিশোর বিহারের রাজনীতি নিয়ে ঘেটেছেন, কাজ করেছেন একটা সময়, এবং
এই যে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশের আগেও কিন্তু তিনি গোটা বিহারটা ঘুরেছেন এবং মানুষের কাছে কাছে পৌঁছেছেন, গ্রামে গ্রামে পৌঁছেছেন, এবং সেখান থেকে আমি একটু জানতে চাইবো, ফলত এবার রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ, প্রশান্ত কিশোর কি নিজেকে ফ্রন্ট ফুটে পাবেন না? না, আপনি হয়তো বলছেন যে আমি ট্রাকের বাইরে চলে যাচ্ছি, ট্রাকের বাইরে আমি যাচ্ছি না, একটু সময় দেবেন। কারণ হচ্ছে দেখুন, আমি দুজন মহান ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বললাম, প্রশান্ত কিশোরের মানে যে কাজ করেছেন সেই কাজের কথা বললাম, সেই কাজের মধ্যে দিয়ে তাকে তো নেতা হতে হবে। তাটা বিহারের মতন যেখানে একটা, শুনুন, এটা বাংলা নয়, আপনি ত্রিপুরায় থাকেন, আমি বাংলায় থাকি, আমরা বাঙালি, আমরা জানি যে আমাদের এখানে কি দুর্যোগ চলছে, 1947 সাল থেকে আজ পর্যন্ত আমাদের কি দুর্দশা হয়েছে। কিন্তু সেটা বিহার নয়, বিহার কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই বিহারের নেতা হতে গেলে তাকে কিরকম জায়গায় পৌঁছতে হবে সেই কথাটাই আমি বলছি। আপনি অন্যভাবে নেবেন না, দর্শক যারা শুনছেন তাকে তো আমি হাত জোর করে বিনয়ের সঙ্গে বলছি যে রাজনৈতিক নেতা হওয়া একজন বিজনেসম্যান হওয়া দুটো এক জিনিস নয়। সফল বিজনেসম্যান কখনো সফল একজন রাজনীতিবিদ হতে পারে না, একজন রাজনৈতিক নেতা হতে পারে না, আমি সেই জায়গাটা বলছি। হ্যাঁ, নিশ্চয়ই তিনি বিহারের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরছেন, ঘুরে সমস্ত কিছু বোঝার চেষ্টা করছেন। আগামী দিনে সেই জায়গাটায় কতটা সফল হবেন সেটা আগামী দিন বলবে। এখন আগে থাকতেই কিছুতেই বলা যাবে না। কার প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটা দুটো আলাদা আলাদা প্রতিষ্ঠিত রাজনীতিক গ্রুপ আছে। এখানে আমি একটু জানতে চাইবো অশোক বাবু, একদিকে আমরা যদি তেজস্বী যাদবকে দেখি, তিনি একেবারে একদম নতুন প্রজন্মের নেতা, এবং অন্যদিকে নীতিশ কুমার, তিনি কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদ। সুতরাং কার মোকাবিলা করতে একটু সুবিধা পাবেন প্রশান্ত কিশোর? আমি এইটাই বলছি যে একটা এনডিএ জোট আর একটা হচ্ছে ইন্ডিয়া জোট। ইউপিএ ছিল, সেটা এখন ইন্ডিয়া হয়ে গেছে। তো এই যে দুটো জোট আছে, এখানে কিন্তু পরিপক্ক নেতার অভাব নেই। দেখুন, ওখানে লালু যাদবের মতো, স্যার যতই আমরা সমালোচনা করি, কিন্তু লালু যাদব একজন কিন্তু মাস লিডার ছিলেন। সেই জায়গায় আজকে তার নানা রকম দুর্নীতির জন্য হয়তো পিছনের দিকে চলে গেছেন, কিন্তু সে তো নেতা, তো নেতাই। আর এইখানে নীতিশ কুমারের মতো একজন বিচক্ষণ, অভিজ্ঞতা সম্পন্ন এবং যাকে বলে অনেস্ট, যদি সারা ভারতবর্ষের নেতাকে খুঁজে বার করতে হয়, নীতিশ কুমার 1 নম্বরে যাবে। তো সেই তাদের এবং নীতিশ কুমারের সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে তিনি এই যে মহিলার প্রায় 1/2% যে ভোটার, তাদের কাছে তিনি যেভাবে পৌঁছে গেছেন এই 10 বছরে। এবং অনেক সময় দেখুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, পশ্চিমবঙ্গের কাগজগুলো বারবার লিখতেও নীতিশ কুমার হেরে যাবে, কিন্তু নীতিশ কুমার জিতে যাচ্ছেন। কেন জিতে যাচ্ছেন? ওই যে মহিলা ভোটার যারা নির্বাক হয়ে ভোট দিয়ে যান, এই নির্বাক ভোটারদের সঙ্গে কিন্তু প্রশান্ত কিশোরকে, তাকে সেই জায়গা থেকে ভোটটা নিয়ে তার দিকে যেতে হবে। আবার ঠিক MY সমীকরণ, যাদব এবং মুসলিম, সেই জায়গাটাকে কিন্তু নীতিশ কুমারের বিচক্ষণতার ফলেও কিন্তু সেই জায়গাটা ধস নামেনি আজ পর্যন্ত। কিছুটা অংশ ছোট করে দিলেও কিন্তু সেখানে ধস নামেনি। সেই জায়গাটায় তিনি প্রশান্ত কিশোর সেই MY সমীকরণে ধস নামাতে পারবেন? এই যে মহিলাদের জন্য যে নীতিশ কুমার যে কাজ করেছেন, দেখুন ওখানে প্রায় 40% মতন মহিলা পুলিশ নিয়োগ আছে বিহারে। কোন রাজ্যে আছে বলুন তো? পশ্চিমবঙ্গ, অনেক দূরে। তো সেই জায়গায় যে একটা আধা জনসংখ্যার ভোটার আর ওদিকে MY সমীকরণের ভোটার, এই যে দুটো ভোটারের মাঝে সেন্দ মারতে হবে তাকে, সেই জায়গা থেকে ভোটারকে নিয়ে আসতে হবে, সেটা বড় কঠিন কাজ। সেই কাজটা প্রশান্ত কিশোর কিভাবে করবেন, সেটা আগামী দিনে মানুষকে প্রভাবিত করবেন। আগামী দিনের রাজনীতি যারা আপনারাও আছেন, আমরাও আছি, আমরা দেখবো। একেবারে ধন্যবাদ অশোক বাবু, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ অশোক দাস, এবং তিনি রাজনৈতিক বিশ্লেষণা করে শোনাচ্ছিলেন ঠিক কি কি সম্ভাবনা হতে পারে। তবে এখন যেমনটা কথায় বলে যে রাজনীতি সম্ভাবনা শিল্প, এবং সময়ের অপেক্ষা করতে হবে, সময় নিয়ে বসতে হবে, আমাদেরকে দেখতে হবে ঠিক ভবিষ্যতে এই বিহারের রাজনীতি আদতে কোন দিকে যায়। ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।